আসসালামু আলাইকুম, গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। একটু কমেন্ট বক্সে জানাও। তো থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা গত ক্লাসে তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921, টপিকস হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। আমরা গত ক্লাসে ইন্টিগ্রেশনের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে যে যে বিষয়গুলো ছিল একটু তোমাদের রিভিউ করে দিই, যে আমাদের লেসন লার্ন আমরা কি কি শিখবো সেই বিষয়ে কথা বলেছিলাম। তারপর হচ্ছে যে ইন্টিগ্রেশনের দুইটা কনসেপ্ট আছে। সেই কনসেপ্ট একটা হচ্ছে যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত, হ্যাঁ, যে অ্যান্টি ডেরিভেটিভ, এই একটা কনসেপ্ট ছিল। তাহলে এই কনসেপ্টটা যে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আরেকটা বলছিলাম যে এটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনটা হচ্ছে যে সাম অফ দ্য এরিয়াস। এই দুইটা ছোট কনসেপ্ট, যে একটা অন্তরীকরণ বা ডেরিভেটিভের বিপরীত, আর একটা হচ্ছে যে সাম অফ এরিয়াস। এই দুইটা কনসেপ্টের আলোক ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে আমাদের যে ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর সেকেন্ড কনসেপ্টটা যেটা সাম, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। তা আমরা এগুলা নিয়ে কথা বলেছিলাম। তারপরে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বলতে কি বুঝি, সেখানকার কি কনসেপ্ট, সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। তো আমরা একটু গত ক্লাসটা যদি একটু রিভিউ করি, যে ইন্টিগ্রেশনকে বোঝানোর জন্য আমরা এই ধরনের ইলংগেটেড এক্স, অর্থাৎ লম্বা করে একটা এস লিখে আমরা বুঝাই, যে যখন না এখানে একটা ফাংশন থাকবে আর এখানে হচ্ছে ডিএক্স থাকবে, এটাকে আমরা ইন্টিগ্রেশন বলি। তাহলে এটাকে পড়ার সময় আমরা পড়ি যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, আমরা এইভাবে এটাকে উচ্চারণ করি। তো সেই সেন্সে দেখো এখানে যে লম্বা করে আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, এটা হচ্ছে ফাংশন আমাদের যে এক্স টু দি পাওয়ার এন, আর এটার সাথে হচ্ছে ডিএক্স। তারপর আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশনটা দুই রকমের, একটা হচ্ছে ইনডিফাইনাইট, অনির্দিষ্ট, হ্যাঁ, বাংলায় যদি বলি একটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে এখানে আমরা যে ইন্টিগ্রেশন গুলা দেখতেছি, ইন্টিগ্রাল গুলা দেখছি, এগুলাকে আমরা বলি অনির্দিষ্ট ইন্টিগ্রাল, কারণ এখানে কোনো সীমানা দেয়া নাই। আর আরেকটা হচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রাল। নির্দিষ্ট ইন্টিগ্রাল গুলো দেখতে কেমন, যে সেখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন আছে এবং ইন্টিগ্রেশনের একটা সীমানা আছে, যে কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেট করব। সেখানে আমরা শিখেছিলাম যে এটাকে আমরা লোয়ার লিমিট বলি, এটাকে আপার লিমিট, অর্থাৎ এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। আর নির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যোগ করতে হয় না, কিন্তু অনির্দিষ্ট ইন্টিগ্রালের শেষে, ইন্টিগ্রেশন শেষে একটা কনস্ট্যান্ট যোগ করতে হয়। তাহলে এই ছিল আমাদের কনসেপ্ট। আমরা বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখো নাই তারা www.skills.gov.bd ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবা। তো আজকে আমরা এই ইন্টিগ্রেশনের ফার্স্ট অংশ, যেটা হচ্ছে আমরা বলি যে ইনডেফাইনাইট, হ্যাঁ, অনির্দিষ্ট ইন্টিগ্রাল। এই ইনডেফাইনাইট ইন্টিগ্রালের কে আবার আমরা দুই রকমে ভাগ করেছি, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। হ্যাঁ, একটা ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। তো আজকে আমরা ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল নিয়ে একটু আলোচনা করব। ফান্ডামেন্টাল ইন্টিগ্রালের বেসিক কনসেপ্টটা হচ্ছে, আমরা বলছি যে ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত, সেই কনসেপ্ট। তাহলে কি রকম আমরা একটু বুঝার চেষ্টা করি, একটা দুই একটা বুঝে গেলে পরে আর অন্যগুলা তোমরা সহজেই বুঝতে পারবা। যেমন আমরা যদি বলি যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে, যে এই ধরনের একটা ফাংশনের ইন্টিগ্রেশন, যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এরকম যদি হয়, তাহলে আমরা সেটা শিখেছি যে এটা ডিফারেন্সিয়েশন করলে আমাদের রেজাল্ট হবে এন প্লাস ওয়ান
এক্স টু দি পাওয়ার n প্লাস 1, এটা থেকে বিয়োগ হবে 1। তাহলে ফাইনালি রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n, প্লাস 1 আর মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেলে এক্স টু দি পাওয়ার n। তাহলে এখন দেখো যে ddx এক্স টু দি পাওয়ার n প্লাস 1 হচ্ছে n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n, বা এটাকে আমরা ইচ্ছা করলে এভাবেও গুছায় লিখতে পারি যে ddx এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই, এইটা হচ্ছে ধ্রুবক, তাহলে এই ধ্রুবক পার্টটাকে আমরা এটার ভিতরে নিয়ে নিতে পারি, কারণ এটার উপরে ডিফারেন্সিয়েশনের কোনো এফেক্ট নাই। তাহলে এটা থেকে আমরা যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n। তাহলে খেয়াল করো যে ddx এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার n। এখন আমরা এটাকে যদি দুই পাশে আমরা ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেট এত dx ইন্টিগ্রেট এত dx, তাহলে এটা রেজাল্ট হবে এটা। তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল অপারেটর দুইটা হচ্ছে একটা আরেকটার বিপরীত, সো এই দুইটা ক্যান্সেল হয়ে গেলে আমরা এটাকে চেঞ্জ করে এটা লিখতে পারি যে ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n dx ইকুয়াল টু হচ্ছে এখানে এই যে এই ফাংশনটা থেকে যাবে আর কি, যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যোগ করতে হয়। তো এই হচ্ছে আমাদের যে ফার্স্ট কনসেপ্ট, যে আমরা কোনো একটা ফাংশনকে, যে কোনো একটা ফাংশনকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে সেটার রেজাল্টটা আমরা এই নিয়মে বের করতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট ফর্মুলাটা এখানে যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n dx এত ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখন এই সূত্রে আমরা যদি এক্স এর এই n এর পাওয়ারটাকে যদি আমরা 0 ধরি, যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 0 dx, তাহলে এটাকে আমরা দেখো যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, এখানে n এর মান হচ্ছে 0, তাহলে ইন্টিগ্রেশন এটাকে বলতে পারি এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c। তাহলে আমরা জানি যে সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটার রেজাল্ট হচ্ছে 1, তাহলে 1 ইন্টু dx মানে হচ্ছে dx। তাহলে সো এটা আমরা শুধু বলতে পারি যে ইন্টিগ্রেশন dx এত ইকুয়াল টু, এখানে 0 প্লাস 1 মানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে x ভাগ করলে রেজাল্ট হয় x প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c চলে আসে। তো সো দ্বিতীয় যে সূত্রটা এখানে লিখেছি এটা হচ্ছে এই সূত্রেরই একটা স্পেশাল ফর্ম, যখন n এর মানটা 0, ঠিক আছে, যখন n ইকুয়াল টু 0 তখন এটা থেকে এই সূত্রটাকে ডিরাইভ করা যায়। তাহলে এই দুইটা একদমই খুব বেসিক ফর্মুলা, এই দুইটা এবং খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, আমরা এটা দিয়ে অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারবো। তাহলে এই দুইটা প্রবলেম খেয়াল রাখো। তাহলে আমরা এই সূত্র দুইটাকে একটু প্র্যাকটিস করব পরের স্লাইডে। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে n এর মান নট ইকুয়াল টু, মানে এটার মিনিং হচ্ছে যে n নট ইকুয়াল টু -1, অর্থাৎ n এর মানটা -1 হতে পারবে না, মানে এটা ছাড়া যে কোনো মান হতে পারে, শুধু -1 হবে না, কারণ -1 যদি হয়, n এর মান যদি -1 হয়, তাহলে এখানে যদি তুমি -1 বসাও তাহলে -1 প্লাস 1 অর্থাৎ সামথিং ডিভাইডেড বাই 0। তোমরা অলরেডি লিমিটে শিখেছো যে সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে সেটা অসংজ্ঞায়িত বা অনির্ণেয় আকার, তাহলে আমরা এই আকারটাকে কখনো এটা গ্রহণ করি না। তো আমরা যাই পরের স্লাইডে। তো দেখা এখানে যে ফান্ডামেন্টাল ইন্টিগ্রালের ভিতরে আমরা এই দুইটা সূত্রের আলোকে এই তিনটা অঙ্ককে আমরা একটু প্র্যাকটিস করি। তাহলে এখানে দেখো প্রথম সূত্রটা, প্রথম অঙ্কটা দেখো যে ইন্টিগ্রেশন x 1 প্লাস রুট ওভার x dx। তাহলে আমরা যদি এই অঙ্কটা সলভ করতে চাই, সরি, তাহলে প্রথমে দেখো এটাকে আমরা গুণ করে দেই, যে এই যে x ইন্টু 1 মানে হচ্ছে x প্লাস x ইন্টু রুট ওভার x। তোমরা জানো যে রুট ওভার x তার মানে x ইন্টু রুট ওভার x। খেয়াল করো এখানে এটা একটু রাফ করে দেই, x ইন্টু রুট ওভার x, এটার মিনিং হচ্ছে যে x এর পাওয়ার হচ্ছে 1 আর রুট ওভার x মানে x এর পাওয়ার হচ্ছে
তাহলে আমরা জানি যে বেস যদি সেম হয় সূচকের নিয়মে পাওয়ারটা যোগ করতে হয়। তাহলে এক্স টু দি পাওয়ার এটা যদি আমরা একের সাথে হাফ যোগ করলে রেজাল্ট হবে 3/2। তাহলে এক্স টু দি পাওয়ার এটার রেজাল্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2। আর এখানে কিছু পাওয়ার নাই মানে মনে মনে 1, এটা লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য। তাহলে ইনটু ডিএক্স। এখন দেখো ইন্টিগ্রেশনের আরেকটা ফান্ডামেন্টালস রুলস আছে, যদি এরকম যোগ বা বিয়োগ থাকে তবে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেরকম আমরা ডিডিএক্সটাকে ডিস্ট্রিবিউট করছি, ইন্টিগ্রেশনও আমরা এটাকে ডিস্ট্রিবিউট করতে পারবো। অর্থাৎ যদি এরকম প্লাস থাকে অথবা মাইনাস থাকে এগুলাকে আমরা ভেঙে দিয়ে লিখতে পারবো। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3/2 dx। এরকম করে আমরা এই দুইটাকে আলাদা আলাদা করে লিখতে পারবো। তাহলে এটাও একটা ফর্মুলা যে প্লাস থাকলে আমরা কি করতে পারি, ডিস্ট্রিবিউটিভ লটা ফলো করবো আর কি, যে ইন্টিগ্রেশনটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিব। আর ইন্টিগ্রেশনকে ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে, ইন্টিগ্রেশন মানে কিন্তু শুধু সিম্বল এইটা না, এটার সাথে যে ডিএক্স আছে এখানে হয়তো ফাংশন থাকবে, ইন্টিগ্রেশন ডিএক্স, এই টোটালটা মিলেই হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই তাহলে ফার্স্টে দেখেন, এখন আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি, যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, এখানে এন এর মান হচ্ছে 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, মানে 1 প্লাস 1, এন এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস এটাকেও যখন ইন্টিগ্রেট, সরি তখন আর ইন্টিগ্রেশন চিহ্নটা থাকবে না, এক্স টু দি পাওয়ার n, এখানে n এর মান হচ্ছে 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1। এখন দেখো আমরা সূত্র অনুসারে এইটুকুর জন্য একটা আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c যোগ করতে পারি, এইটার জন্য একটা c যোগ করতে পারি। তাহলে দেখো একটা মনে করো এটার জন্য যদি c1 একটা কনস্ট্যান্ট হয়, এটা যদি c2 একটা কনস্ট্যান্ট হয়, তাহলে একটা কনস্ট্যান্ট আর একটা কনস্ট্যান্ট দুইটা যোগ করলে একটা নতুন কনস্ট্যান্ট আমরা পাবো। সেইটাকে একত্রে আমরা দুইটা আলাদা আলাদা না লিখে আমরা একটাই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c যোগ করে দেব। ঠিক আছে, এই তাহলে এখন এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এটাকে লিখতে পারি আমি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এইটা 3/2 এর সাথে 1 যোগ করলে এটা হবে 5/2, সেটাকে উল্টায় দিলে 2/5, আর এটা রেজাল্ট হবে x ডিভাইডেড বাই 5/2 প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। তাহলে এইটা হয়ে গেছে এটার রেজাল্ট, এই এই ফার্স্ট। তাহলে দেখো একটা সিম্পল অঙ্ক, যদি এই ধরনের অঙ্ক অ্যালজেব্রাইক ফাংশন থাকে, অর্থাৎ x এর বিভিন্ন পাওয়ার যদি থাকে, আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে মানে এরকম গুণ করে দিব, ইন্টিগ্রেশনটাকে ভেঙে দুইটা সেপারেট ইন্টিগ্রেশন লিখে সেখান থেকে এটাকে আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করে ফাইনালাইজ করতে পারবো। তো আমাদের দেখছো যে এই সূত্রটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আমরা আবার দেখো যে সেকেন্ড প্রবলেম, যেটা সেকেন্ড যে অঙ্কটা আছে এটাকে যদি আমরা করি, ইন্টিগ্রেট করি, দেখো তাহলে কি রেজাল্ট হয়, এত ইকুয়াল টু ইন্টিগ্রেশন, প্রথমে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেই, দেখো 2x dx প্লাস ইন্টিগ্রেশন 1 dx, তাহলে 1 এর সাথে dx গুণ করলে মানে dx, তাহলে ইন্টিগ্রেশন dx, তাহলে আমরা ডিস্ট্রিবিউশন করে দিলাম। এখন ঠিক ডিফারেন্সিয়েশনের মতো ইন্টিগ্রেশনের সাথেও যদি এরকম কোনো ধ্রুবক থাকে সেটাকে আমরা ইন্টিগ্রেশনের বাহিরে চিন্তা করতে পারি, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের ইফেক্ট এই 2 এর উপর পড়বে না, 2টা যেহেতু কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটাকে আমরা ইন্টিগ্রেশন থেকে আউট করে দেব বা বের করে দেব। তাহলে বের করে দিলাম 2 কে 2 এখন আর নাই, তাহলে আমাদের থাকে ইন্টিগ্রেশন x, তাহলে x মানে হচ্ছে মনে মনে x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে x টু দি পাওয়ার 1 dx, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে n প্লাস 1, এখানে n এর মান 1, নিচেও n প্লাস 1 dx, dx তো আর থাকবে না, ইন্টিগ্রেশন করে দিছি, প্লাস এখানে দেখো ইন্টিগ্রেশন dx, এটা সরাসরি আমরা দেখেছি যে এটা রেজাল্ট হচ্ছে x। সো টোটালটার উপরে, অর্থাৎ টোটাল ইন্টিগ্রেশন, এখানে তুমি c1 এটাতে c2 যোগ করলে c, তাহলে সোজা কথা যতগুলাই ইন্টিগ্রেশন থাকুক অনির্দিষ্ট ইন্টিগ্রাল করলে আমরা একটাই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অ্যাড করব। তাহলে এটাকে যদি একটু পরিষ্কার করে লিখো, তাহলে দেখো এই 2 এর সাথে 1 আর 1 2 কেটে গেলে এখানে থাকবে x স্কয়ার প্লাস x প্লাস এই, ঠিক আছে। তাহলে একইভাবে যদি এরকম নিচে পাওয়ার থাকে, দেখো আমরা 3 নাম্বার অঙ্কটা সলভ করি, আমরা পরের স্লাইডে সলভ করি।
তাহলে অঙ্কটা আছে এরকম যে ইন্টিগ্রেশন √x মাইনাস 1 ডিভাইডেড বাই কিউব রুট এক্স ডিএক্স। প্রবলেমটা হচ্ছে এইটা। তাহলে প্রথমেই এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেই যে ইন্টিগ্রেশন। এখন দেখো √x কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, x টু দি পাওয়ার হাফ dx মাইনাস এখানে এই 1 ডিভাইডেড বাই ঘনমূল x, এটার সাথে কি কিছু যোগ ছিল, গুণ ছিল কিনা? না, ঠিক আছে। তো এটার সাথে এটাকে আমরা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে √, তাহলে এখানে বেসিক্যালি 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3, এই যে ঘনমূল থাকার কারণে 1/3 হয়েছে dx। পরবর্তীতে দেখো এটাকে আমরা কিভাবে এটা রেখে দিলাম, একসাথে সলভ করি। 1 ডিভাইড বাই 2 dx মাইনাস এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 1/3 dx, অর্থাৎ 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3। তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে নেই তাহলে এটার যে চিহ্নটা আছে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। এটা সূচকের নিয়ম। সূচকের কোন সূত্রটা? যে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস n, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এখন দেখো আমরা এটাকে যদি সলভ করি, এটা রেজাল্ট হবে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 মাইনাস, ঠিক এইটাও একইভাবে কি রেজাল্ট হবে, x টু দি পাওয়ার মাইনাস 1/3 এটার সাথে প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/3 প্লাস 1। ইন্টিগ্রেশন কমপ্লিট, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c যোগ করে দিব, ঠিক আছে। তাহলে একদমই সিম্পল, যে একই সূত্র, এই যে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, হ্যাঁ, এখানে n এর ভ্যালুটা আমরা খেয়াল করব আর কি। তাহলে এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো, এটাকে আমরা লিখতে পারবো গুণ করে দিলে 2/3 x টু দি পাওয়ার 3/2, আর এটাকে আমরা লিখতে পারি, দেখো -1 থেকে এটা যদি বিয়োগ করো তাহলে এটা কত রেজাল্ট হবে, এটা হবে 2/3। তাহলে x টু দি পাওয়ার উপরেও 2/3 আর নিচে এটা লসাগু করলে 3, তাহলে -1 প্লাস 3 মানে হচ্ছে 2/3 প্লাস c। পরে দেখো এখানে এটা হয়ে যাবে, সিম্পলিফাই করলে যে রেজাল্ট হবে সেটা আমরা লিখলেই হয়ে যাবে আর কি। তো এইভাবে আমি বেসিক্যালি এখানে দেখাতে চেয়েছি যে x টু দি পাওয়ার n এর সূত্রগুলো অ্যাপ্লাই করলে আমাদের কি রেজাল্ট দেয় বা কি আসে বিষয়, সেই বিষয়টা আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যাই পরের প্রবলেমে। তো এটা একটা সূত্র, দেখো ফান্ডামেন্টাল ফর্মুলার মধ্যে এইটা। তাহলে এটা কোথায় থেকে আসছে দেখো, আমরা শিখেছিলাম, খেয়াল করো, যে ডিফারেন্সিয়েশনের সাথে যেই সূত্রগুলা কানেক্টেড, ডাইরেক্টলি কানেক্টেড, সেগুলাকে আমরা ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল হিসেবে এখানে ট্রিট করতে পারি। তাহলে d dx log x, তাহলে এটা আমরা শিখেছি 1/x, d dx log x ইকুয়াল টু 1/x। তাহলে সো এখানে দেখো log x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, তাহলে সো আমরা বলতে পারি 1/x কে যদি ইন্টিগ্রেট করি, 1/x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা log x টা পাবো, আর ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c যোগ করতে হয়। এই সূত্রটা, এইটাও খুব একটা গুরুত্বপূর্ণ সূত্র। এটাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি যে ইন্টিগ্রেশন dx ভাগ x, যে মানে ডিরেক্ট dx ভাগ x ইকুয়াল টু হচ্ছে log x প্লাস c। তাহলে এটার একটা আরেকটা ফর্ম। তাহলে দেখো ইন্টিগ্রেশন dx ভাগ x বা ইন্টিগ্রেশন 1/x dx, এবং এটাকে আরেকটা ফর্মে কনভার্ট করা যায়। তাহলে দেখো এখানে এটাও খুব ইম্পর্টেন্ট, যে এটাকে আমরা লিখতে পারি, এখানে x টাকে যদি যে কোনো একটা ফাংশন ধরি, হ্যাঁ, ফাংশন, যেটাকে যদি আমরা, তাহলে আমরা fx বলতে পারি। বিষয়গুলা কিন্তু বুঝতে হবে, সূত্র মুখস্থ করলে শুধু মনে থাকবে না, একটু ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলে তোমরা যে কোনো ইন্টিগ্রেশন সলভ করতে পারবা।
x কে একটা ফাংশন হিসাবে আমরা নাম দিলাম fx, তাহলে x এর ডিফারেন্সিয়ালটা হচ্ছে dx, তাহলে উপরে যে dx টা এটা হচ্ছে এই fx ফাংশনের অন্তরীকরণ f ড্যাশ x, ঠিক আছে। এই অবস্থা যদি থাকে তাহলে আমরা সেটাকে এখন এটাকে আমরা সাথে dx লিখতে হবে, কারণ হচ্ছে এখানে ddx মানে x এর ডিফারেন্সিয়েশন dx টাকে আমরা রিফর্ম করে এইভাবে লিখবো এখানে যে ddx x dx, ঠিক আছে। dx dx মনে মনে ক্যান্সেল হয়ে গেলে dx টাই থাকে। আবারও খেয়াল করো যে এই যে dx টা আছে এই dx টাকে আমরা ভেঙে এইভাবে চিন্তা করতে পারি যে dx x সাথে dx, এই তাহলে আমরা এইভাবে যদি লিখি তাহলে এই যে নিচেরটা এখন x যদি fx হয়, x যদি fx হয় তাহলে dx টা হবে, খেয়াল করো যে dx এর কারণে f ড্যাশ x, তাহলে সাথে আছে এই যে এই dx টা হচ্ছে এখন এই dx, এটাকে পাশেও লেখা যায় অথবা এটা সাথেও লেখা যায়, তাহলে এরকম যদি হয় সেইটার রেজাল্টও হচ্ছে log fx, log fx, তার মানে এখানে এই যে log x, এই x মানেই হচ্ছে fx প্লাস c, তাহলে এই সূত্রটা এই তিনটা ফর্মে বা এই তিনটা শেপে এই সূত্রটাকে মনে রাখবা, তাহলে এই সূত্রটা ব্যবহার করতে অনেক সহজ হবে। তাহলে আমি একটু আরেকবার তোমাদেরকে গুছিয়ে, এটা তো ডাইরেক্ট লিখাই আছে যে ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু হচ্ছে log x প্লাস c, এই ফরম্যাট এটা, তারপরে এটাকে ইচ্ছা করলে এভাবেও লেখা যায় ইন্টিগ্রেশন dx ভাগ x ইকুয়াল টু হচ্ছে log x প্লাস c। এখন এখানে যদি মনে করো যে x না থেকে ইন্টিগ্রেশন যদি dz ভাগ z, খেয়াল রাখো dz ভাগ z, তখন এখানে হবে log z প্লাস c, ঠিক আছে। অর্থাৎ এই x x কে খেয়াল করতে হবে, z z কে খেয়াল করতে হবে, যদি এই ফরম্যাটে বা এই প্যাটার্নে কোনো ইন্টিগ্রেশন আসে তবে এটার রেজাল্টকে আমরা এরকম লিখতে পারবো, ওকে। আর ফাইনালি যে এটাকে আরেকটু মডিফাই করে যে আমরা এই মনে মনে x কে যদি আমরা fx ধরি, হ্যাঁ, যে কোনো একটা ফাংশন ধরি fx, তাহলে dx টা হবে তার ডিফারেন্সিয়েশন, তার ডেরিভেটিভ f ড্যাশ x আর সাথে dx, তখন এটার রেজাল্ট হবে log x এর জায়গাটাতে আসবে ফাংশন অফ x। তাহলে খেয়াল রাখবা যে নিচে অর্থাৎ হর ডিনোমিনেটর বা হরে যে কোনো ফাংশন যদি থাকে, উপরে যদি সেই ফাংশনটার ডেরিভেটিভ থাকে, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বা অন্তরক থাকে, তাহলে সেই ধরনের ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে লগ অফ ওই ফাংশন প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি যোগ করবা। তাহলে এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, এখানে একটু দেখাই। দেখো, মনে করো তোমার কাছে এই ধরনের একটা ইন্টিগ্রেশন আসছে, যে ইন্টিগ্রেশনটা এইরকম, যে ইন্টিগ্রেশন সাপোজ উপরে আছে cos x আর নিচে আছে যে sin x dx, তাহলে এখানে দেখো sin x কে যদি তুমি fx বলো তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত cos x, অর্থাৎ ddx sin x, ডিফারেন্সিয়েশন কিন্তু ddx sin x হচ্ছে cos x, তাহলে dx, তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে log sin x, ঠিক আছে। এই যে এটা log sin x প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, তাহলে আমরা এইভাবে ডিফারেন্সিয়েশনের এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। তো ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নেক্সট প্রবলেম, নেক্সট আরেকটা সূত্রে যাই। তাহলে এই সূত্রটা হচ্ছে দেখো ফান্ডামেন্টাল ইন্টিগ্রালের আরেকটা ফর্মুলা, যেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c, অর্থাৎ e টু দি পাওয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের যেই রুলস সেটা থেকে আমরা জানি যে d dx e টু দি পাওয়ার x মানে হচ্ছে e টু দি পাওয়ার x, ঠিক আছে। অর্থাৎ এই ফাংশনের স্লোপ বা গ্রেডিয়েন্টটা এই ফাংশনটা নিজেই, হ্যাঁ, এটা একটা স্পেশাল, ভেরি স্পেশাল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন এগুলোকে আমরা বলি। তো d dx e টু দি পাওয়ার x হচ্ছে e টু দি পাওয়ার x, তো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, তাহলে সো যেহেতু এটাই, তাহলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলেও e টু দি পাওয়ার x আসবে প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট
সি হিসাবে আমরা যোগ করব। তো অনেক সময় এই এখানে এক্স না থেকে এক্স এর সাথে হয়তো অন্য কিছু থাকে, যেমন এইরকম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। যদি এই ধরনের ইন্টিগ্রেশন থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো যে এখানে এক্স এর যে জায়গাটা, সেই জায়গাটাতে ফ্রেশ এক্স না, শুধু এক্স না, এক্স এর সাথে আরো কিছু গুণিতক আকারে থাকে। অবশ্যই এটা ধ্রুবক থাকতে হবে, এটা চলক না। তাহলে এই ধরনের যদি থাকে তাহলে আমরা এটাকে আগে ডিটেলস করি, পরে মনে রাখার ওয়েটা শিখাই দিব তোমাদেরকে। প্রথমে দেখো তোমরা এ এক্স কে মনে মনে জেড ধরো, এ এক্স ইকুয়াল টু হচ্ছে জেড ধরি নিলাম। তাহলে এখন এখান থেকে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, অর্থাৎ ডি ডিএক্স এ এক্স ইকুয়াল টু হচ্ছে ডি ডিএক্স জেড, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। তাহলে এখন এই যে ডি ডিএক্স এ এক্স মানে রেজাল্ট হচ্ছে কি, যে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা থেকে যাবে। খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করতে হবে যে এটা কনস্ট্যান্ট, এটা থেকে যাবে। ডি ডিএক্স এক্স মানে হচ্ছে 1, তাহলে 1 তো 1ই, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমরা এটাকে লিখতে পারি ডিজেড ভাগ ডিএক্স। এখন দেখো আমরা এই ফাংশনটাতে যখন আমরা এক্স কে প্রতিস্থাপন করতে চাচ্ছি জেড দিয়ে, সো এক্স এই ডিএক্স এর মানটাও আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ডিএক্স বের করি, তাহলে আমরা প্রথমে এটাকে আর গুণন করি, এ ইন্টু ডি মানে এ ইন্টু 1 মানে এ, আর এই পাশে ডিএক্স, এটা ইকুয়াল টু ডিজেড। তাহলে শুধু ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিজেড ডিভাইডেড বাই এ। এখন এই রেজাল্টগুলো আমাদের, এই যে ডিটেলস যে রেজাল্টগুলো পেয়েছি, এই রেজাল্টগুলো আমরা এই ফাংশনে বসিয়ে দেব। তাহলে ইন্টিগ্রেশন ই এ এক্স কে আমরা ধরেছি জেড, তাহলে এ এক্স সমান জেড, আর ডি এক্স এর রেজাল্ট, যেটা ডি এক্স এর রেজাল্ট পেয়েছি আমরা ডিজেড ভাগ এ, ডিজেড ভাগ এ। এখন দেখো এই যে এ নিচে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমরা বের করে দেই যে 1 বাই এ, তাহলে থাকে কি ই টু দি পাওয়ার জেড ডিজেড। এখন দেখো এখন যে সূত্রটা আসছে ঠিক এটার মতো, শুধু ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে, এক্স এর জায়গাতে জেড। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড এটা হবে ই টু দি পাওয়ার জেড। তাহলে এটা রেজাল্ট হবে ই টু দি পাওয়ার জেড। তাহলে এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই এ প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এখন জেড আমাদের বেসিক কেউ ছিল না, জেড এর মানটা আমরা এখন বসিয়ে দিব। তাহলে জেড এর মান যদি বসায় দিই, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। তাহলে দেখো আমরা ফাইনালি রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে যদি এটার সাথে এখন আমরা যখন ছোট অঙ্ক করব, তখন এত স্টেপস আমরা মনে রাখবো না, আমরা সূত্রটাকে বুঝার জন্য এইভাবে আমরা এক্সপ্লেন করলাম। এইভাবে তোমরা যে কোনো সূত্রকে এক্সপ্লেন করে করে এইভাবে রেজাল্ট নিয়ে আসতে পারবা। এগুলা তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই সূত্রগুলা যখন ডিরাইভ করা শিখবা, অঙ্কগুলা তোমাদের কাছে অনেক ইজি হবে। 10টা অঙ্ক করাচ্ছে, 10টা সূত্রকে ভালোভাবে অ্যানালাইসিস করে মনে রাখা এবং সূত্রগুলোর একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটার জন্য হচ্ছে ভালোভাবে সূত্রগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর সূত্রগুলো যদি মুখস্থ করো, শুধু মুখস্থ রাখো, না বুঝে মুখস্থ করো, তাহলে দেখবা যে ভুল ত্রুটি হয়ে যাবে এবং ইন্টিগ্রেশন তোমরা করতে পারছো না মানে ভালোভাবে। তাহলে এখন এটাকে সহজে শর্টকাট কি, যদি ই টু দি পাওয়ার এক্স, এক্স এর সাথে যদি কোনো মাল্টিপ্লাই আকারে থাকে, আমরা ইন্টিগ্রেশন করার সময় প্রথমে এই টোটালটাকে আমরা মনে মনে এক্স হিসাবেই চিন্তা করব, অর্থাৎ এইভাবে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বাট যদি এক্স এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই আকারে থাকে, সেটা দিয়ে এই রেজাল্টটাকে ভাগ করে দিতে হবে। এইটাই ভালোভাবে শুধু খেয়াল রাখতে হবে। এখন এখানে এ এর জায়গায় যদি এ না থেকে যদি 2 থাকে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করব। যদি এখানে 3 থাকে, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করব। এইভাবে চলতে থাকবে, তখন এখানে 3 হবে। হ্যাঁ, এইভাবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সূত্রটাকে খেয়াল রাখো, এবং এটার সমসাময়িক আরেকটা সূত্র, যে এ টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে শুধু এ টু দি পাওয়ার এক্স, এটা ঠিকই আছে, এটার সাথে এইটুকু মাল্টিপ্লাই, এইটুকু কনস্ট্যান্ট আকারে থাকবে, যে লগ এ ই। তাহলে এই এই হচ্ছে বিষয়। তা আজকের ক্লাস এইটুকুই। আহ, তোমরা একটু ভালোভাবে দেখো বেসিক বিষয়গুলো, আমরা পরের ক্লাসে আরো বড় বড় অঙ্ক করব এবং বিভিন্ন রুলস গুলা নিয়ে আলোচনা করব। বেসিকটা যদি তোমাদের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং এ না আসে, তাহলে তোমরা অঙ্কগুলা করতে ভালোভাবে পারবা না। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এই ভিডিওটি পুনরায় দেখতে চাইলে তোমরা www.skills, হ্যাঁ, SKILLS, skills.gov, gov মানে গভর্নমেন্ট .bd বাংলাদেশ। তাহলে skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করো। তো তখন সাথে থাকার জন্য ধন্যবাদ।